এই কাহিনী হলো এমন কয়েকজন চোরকে নিয়ে যারা যে কোনো জায়গা থেকে যে কারো কাছ থেকে যে কোনো কিছু চুরি করতে পারে। আর এই চোরদের একটা পুরো গ্যাংও ছিল, যেখানে সবাই চুরিতে অনেক এক্সপার্ট ছিল। আর এদের লিডারের নাম হলো নিকি। তো মুভির শুরুতে আমরা নিকিকে দেখি ও একটি হোটেলে বসে খানা খাচ্ছিল, আর তখনই একটি মেয়ে এসে ওর পাশে বসে। মেয়েটির নাম হলো জেস। জেস নিকিকে বলে, তুমি কি খানিকক্ষণের জন্য আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করবে? কারণ সামনের ওই লোকটি আমার পিছনে পড়ে গিয়েছে, আমি ওর পিছু ছাড়াতে চাই, কিন্তু আমি একা বলে আমার পিছন ছাড়ছি না। মেয়েটি এসব কথা শুনে নিকি ওর কথা রাজি হয়ে যায়, কিন্তু নিকি মেয়েটির দিকে একবার তাকিয়ে থাকে। জেস বলে, তুমি কি কোনো সিরিয়াল খুনি নাকি, তুমি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো? নিকি বলে, আমি বলতে পারবো না আমি কি, এটা তো সামনের জনের উপর নির্ভর করে কি সে আমাকে কি ভাবছে। তুমি যদি আমাকে খুনি ভাবো তাহলে আমি খুনি। এমনই অনেকক্ষণ কথা বলতে বলতে ওদের দুজনের মধ্যে ভালো ভাব হয়ে যায়। এরপর আজকের রাত একসাথে কাটানোর জন্য ওরা একটি রুমে আসে। ওরা রুমে ছিল আর তখনই হঠাৎ একটি লোক ওখানে চলে আসে। লোকটি এদের দুজনকে একসাথে দেখে অনেক রেগে যায়। লোকটি একটি বন্দুক নিকির উপরে পয়েন্ট করে। জেস পাশেই বসেছিল। এটা দেখে বোঝা যাচ্ছিল যে নিকি ওদের জালে পুরো ফেসে গিয়েছে। জেস নিকিকে বলে, এটা আমার হাজবেন্ড, ই এক নম্বরে পাগল, এ কদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। এ যত টাকা চাচ্ছে তুমি ওকে দিয়ে দাও, নইলে এ তোমাকেও মেরে ফেলবে। কিন্তু নিকি ওর এসব কথায় কোনো ভয় পায় না। ও উল্টো বলে, আমার কাছে কোনো টাকা নেই, তুমি আমাকে মারতে চাইলে মারতে পারো, চালাও গুলি। বন্দুকওয়ালা লোকটি তো বুঝতে পারে যে একে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না, এ আমাদের থেকেও বড় খেলাড়ি। তখন লোকটি নিকিকে ছেড়ে দেয়। আসলে জেস নিকির কাছ থেকে টাকা ছাড়ার জন্য এখানে নিয়ে এসেছিল, কিন্তু নিকি তো ওদের পুরো প্ল্যানই বুঝে ফেলেছে। নিকি জেসের মধ্যে একটি ট্যালেন্ট দেখতে পায়। জেস নিকিকে জিজ্ঞেস করে, তুমি আমাদের প্ল্যান কখন বুঝতে পেরেছিলে? নিকি বলে, তুমি যখন আমার পাশে এসে বসছিলে তখনই। তো এরপরে জেস বলে, তুমি তো আমার থেকে অনেক বড় খেলাড়ি। নিকি বলে, চুরি লোটা এসব কাজের মেন জিনিস হলো ফোকাস। তোমাকে প্রথমে সামনের জনের উপর ভালো করে ফোকাস রাখতে হবে। আর চুরি করা তো আমাদের বংশগত ধান্দা, আমি, আমার বাবা, তার বাবা সব বড় বড় ধান্দাবাজ। এরপরেও জেসকে চুরির ফোকাস করা দেখাতে থাকে। ও একটা ঘড়ি নিয়ে জেসকে দেখায়, এটা জেসেরই ঘড়ি। ওটা কখন চুরি করেছিল এটা বোঝার আগেই ওর আংটিও গায়েব হয়ে যায়। এরপর ওর যখন আংটিটা ওর আঙুলে পড়ে তখন ওর ওয়ালেটটা গায়েব হয়ে যায়। জেস তো নিকি স্কেল থেকে পুরো অবাক হয়ে যায়। এসব করার পরে নিকি বলে, চুরির জন্য একটু হাতের সাফাই আর একটু ফোকাসের প্রয়োজন। এরপর নিকি ওকে গুড বাই বলে চলে যায়। কয়েকদিন পরে জেস নিকিকে খুঁজে ফেলে, ও নিকির সাথে একসাথে কাজ করতে চায়। তখন ও জানতে পারে যে নিকি একা কাজ করে না, এখানে ওদের চুরির পুরো একটা টিম আছে। তো নিকি জেসকে ওদের টিমে নিতে রাজি হয়ে যায়। তো এরপর ওরা বেরিয়ে পড়ে হাত সাফাইয়ের জন্য। একটা ভিড় মতন জায়গা দেখে প্রথমে একটা ফর্ম নিয়ে ভিড়ের মধ্যে কিছু লোকেদেরকে জিজ্ঞেস করতে থাকে। তখন ওর একজন সাথী আস্তে করে ওই লোকটি ক্যামেরা চুরি করে নেয়। এরপর ও একজন মহিলার ওয়ালেট চুরি করে ওটা পাচার করে দেয়। এরপরে একজন লোকের পকেট থেকে ওয়ালেট গায়েব করে দেয়। এখানে ভিড়ের মধ্যে এদের পুরো টিম ঘুরঘুর করছে, সবাই একে অন্যের সাথে কানেক্টেড ছিল। এখন চুরি করতে করতে জেসও কনফিডেন্ট হয়ে গেছে। নিকি এসে সবকিছু উপর থেকে দেখতে থাকে। জেস এখন স্মুথলি একের পর এক সব দামি দামি জিনিস গায়েব করতে থাকে। নিকি পুরো চুরিটা উপর থেকেই নোটিস করে। আজকের কাজের পর নিকি জেসকে ওদের ওই জায়গায় নিয়ে আসে যেখানে ওদের সব চুরি জিনিসপত্র রাখা থাকে, আর ওরা এখান থেকে সবকিছু বিক্রি করে দেবে। এখানে একটি নেকলেস জেসের অনেক পছন্দ হয়, ওটা নিজের সাথে রাখতে চায়, কিন্তু নিকি ওটা ফিরিয়ে নিয়ে বলে, তুমি এটা নিতে পারবে না, কারণ এটা পড়ে থাকলে এটা আসল মালিক দেখে ফেলতে পারে। আমাদের কোনো ধরনের রিস্ক নিলে চলবে না, একটা ভুল আর সবকিছু শেষ হয়ে যেতে পারে। পরের দিন জেস আর ফারাদ একটা অনেক নামি দামি রেস্টুরেন্টে আসে। ফারাদ নিকির ফ্রেন্ড ছিল, আজকে এখানে ওদের কাজ ছিল নাটক করা। হঠাৎ ফারাদ বেহুশ হয়ে যায়। যে জোরে জোরে বলতে থাকে, প্লিজ প্লিজ কেউ আমাদের হেল্প করো। আর তখন ওখানে পুরো ভিড় হয়ে যায়। আর এই ভিড়েরই ফায়দা উঠিয়ে ওদের বাকি টিম মেম্বাররা ওখানকার সব দামি দামি জিনিস গায়েব করে দেয়। এরপর ওদেরকে নিতে যে অ্যাম্বুলেন্স আসে সেটা ওদের টিমেরই লোক ছিল। এদের প্ল্যান পুরো স্মুথলি কমপ্লিট হয়ে যায়। তো আজকে রাতে ওদের পুরো টিম একসাথে পার্টি করতে থাকে। ওরা সবাই খুশি ছিল, কারণ এবারে ওরা শুধু এক সপ্তাহে $1.2 মিলিয়ন জোগাড় করে ফেলেছে। পরের দিন টিমের সব লোক আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, এখানকার সবকিছু খালি করে দেওয়া হবে। আর নিকি সবাইকে ভরসা দিয়ে বলে, কয়েকদিনের মধ্যেই তোমাদের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এরপরে ওদের এক পুরানো সাথী নিকিকে পুরো টাকা দিয়ে বলে, এখন এই পুরো টাকা ঠিকভাবে সামনে রাখবে, আর হ্যাঁ আবার যেন এগুলো দিয়ে জুয়া খেলতে যেও না। কিন্তু পরের দিনই নিকি জেসকে নিয়ে একটি ম্যাচ দেখার জন্য ভিআইপি স্টেডিয়ামে আসে। সামনে আমেরিকান ফুটবল ম্যাচ হচ্ছিল, কিন্তু নজর তো খেলাতে ছিলই না। ও সামনে বসে থাকা একটি মেয়েকে সিট থেকে উঠতে দেখে,
আর এটা দেখি ওর মাথায় একটা আইডিয়া আসে। আর ও জেসের সাথে $10 বাজি লাগে বলে চলো দেখা যাক কতজন লোক এই মেয়েটির দিকে ঘুরে তাকাবে। জেস বলে 8 জন তাকাবে। নিকি বলে না 8 জন না 3 জন তাকাবে। আর তখনই পিছনে বসে একজন আমির লোক যার নাম লিউন, ও বলে আমার মতে ওর দিকে 5 জন তাকাবে। তো যখন মেয়েটি ওখান থেকে বাইরে চলে আসে তখন ওর দিকে 7 জন ঘুরে তাকায়। এই বাজিতে জেসের নাম্বার সবচেয়ে কাছাকাছি হয়, সেজন্য $10 জিতে যায়। লিওন কোনো কিছু না ভেবে টাকা দিয়ে আবার বাজি লাগাতে বলে। এবারে শর্ত ছিল ম্যাচে প্রথম ফাউল কে করবে। জেসি বলে আমার এই খেলায় কোনো জ্ঞান নেই, এটা বলে বাজি থেকে বাইরে চলে যায়। কিন্তু নিকি আর লিয়ান এই শর্তে রাজি হয়। এবারে বাজি ছিল $1000। ম্যাচের খানিক বাদই রেফারি বাঁশি বাজিয়ে ফাউল দেয়। এবার লিয়ান যে টিম বলেছিল ওই টিমই ফাউল হয়। লিয়ান $1000 জিতে আরো বেশি এক্সাইট হয়ে যায়। এবারেও নিকির সাথে টাকা বাড়িয়ে $5000 বাজি লাগায়। এই শর্তে লিওন যেমনটা বলেছিল তেমনই হয়, আবার $5000 জিতে যায়। নিকি বলে $5000 হেরেছি তো হেরেছি, এখন আর বাজি লাগাবো না। আরো এখান থেকে উঠে জেসির সাথে বাইরে যেতে লাগে, কিন্তু লিয়ান ওকে থামিয়ে বলে আরে দোষ, আমি তোমার সাথে আরো খেলতে চাই, চলো এই লাস্ট বাজি। আর এবারে $10,000। লিয়ানের জেদে নিকেও শর্তে রাজি হয়ে যায়, কিন্তু এটাই লাস্ট। এবারের বাজি ছিল এই প্লেয়ার কি পাস ঠিকভাবে করতে পারবে নাকি না। নিকি বলে ধরতে পারবে না, আর ওই লিয়ান বলে ও এটা ধরে ফেলবে। তো এরপরে প্লেয়ার যখন পাস করে অন্য প্লেয়ার ওটি ধরে ফেলে, মানে এবারও লিয়ান $10,000 জিতে যায়। আর নিকি এখন টোটাল $16,000 হেরে গিয়েছে। এটা দেখে জেস একটু চিন্তা করতে থাকে, আর নিকিকে বলে চলো এখান থেকে আমাদের এখন চলে যাওয়া উচিত। কিন্তু নিকি এতবার হারার পরে অনেক রেগেছিল, আরো রেগে গিয়ে আরেকবার লাস্ট বাজি লাগাতে চাই। আর লিয়ানকে বলে চলো এই লাস্ট বাজি, আর এবার বাজি হবে $1,00,000। এটা শুনে জেস তো পুরো চমকে যায়। ওকে ঠান্ডা হতে বলে, কিন্তু নিকি $1,00,000 বাজি লাগিয়ে দেয়। লিয়ান বলে তোমার কাছে এত টাকা আরো আছে তো নাকি নেই। নিকি কোনো কথা না বলে টাকা ওর সামনে রেখে দেয়। আরো বলে এবারে ম্যাচে ওই টিম পাস করতে পারবে না, কিন্তু টিম পাস করে দেয়। নিকি আবারও হেরে যায়, আর এখনো $1,00,000 বেশি টাকা হেরে গিয়েছে। ও বুঝতে পারছিল না ও এখন কি করবে। নিকির এমন এতে জেসে অনেক রেগে যায় আর ওকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু নিকি অনেক বেশি রেগেছিল। ও শুধু লিয়ানের কাছে এসে বলে এবারই লাস্ট, আমার কাছে $1 মিলিয়ন বেঁচে আছে, আমি এই পুরো টাকা বাজি লাগাতে চাই। এবার বাজি হবে তাস নিয়ে। লিয়ান বারবার জিতছিল, সেন ও তো অনেক খুশি ছিল, ও আজ অনেক টাকা জিতে গিয়েছে। লিয়ান প্রথমে তাস তোলে, যেটা ছিল চিরার পাস। নিকের এখন পাতা তোলার পালা 5-এর বড়। এখানে নিক ভাবে ও তো এবারে জিতেই যাবে। ও পাতা তোলে, কিন্তু নাম্বার ছিল পুট। এটা দেখে জেসি তো পুরো ভেঙে পড়ে। এখন নিকি $1.2 মিলিয়ন হেরে গেছে, মানে প্রায় 9 কোটি টাকা। আর এই টাকায় নিকির বাকি সাথীদেরও ভাগ ছিল। এখন নিকির কোনো কিছু বলার ছিল না, এজন্য চুপচাপ ওখান থেকে বাইরে যেতে থাকে। ও অনেক দুঃখী ছিল। আর তখন লিয়ানোকে আরো উস্কিয়ে বলে আরে বেটে, দুঃখ করে কোনো লাভ নেই। এমনটাই হয় যখন বাচ্চা কোনো মাস্টারের সাথে খেলতে যায়। এটা শুনে নিকি একটু থেমে যায়, আরো আবার ফিরে এসে বলে চলো আরেকটা বাজি হয়ে যাক। এবার বাজি হবে পুরো $2 মিলিয়ন। আর এবার বাজিটা একটু আলাদা রকমের ছিল। নিকি লিয়ানকে বলে তুমি দূরবীন দিয়ে মাঠে থাকা যে কোনো একজন প্লেয়ারের জার্সি নাম্বার চুজ করবে, আর আমি যদি সঠিক জার্সি নাম্বার বলতে পারি তাহলে সব টাকা আমার। লিয়ান এবারে একটু অবাক হয়ে যায়। ও বলে দোস্ত, তুমি কি পাগল হয়ে গেছো? মাঠে 100-এরও বেশি প্লেয়ার আছে, তুমি তো এটা ইজিলি হেরে যাবে। সেজন্য একটু দয়া দেখিয়ে নিকি কি খেলতে বারণ করে। আর একটু সন্দেহ হয় কি নিকি কোনো চিটিং তো করছে না, না হলে এখন পাগলামি কেই বা করে। তখন নিকি ওকে একটু উস্কে বলে চলো এবার গেস আমি করব না, এবার গেস করবে জেস। এটা শুনে জেস তো অনেক রেগে যায়। জেস বলে তুমি কি সত্যি পাগল হয়ে গেছো নাকি? এতগুলো প্লেয়ারের মধ্যে একজনের নাম্বার চুজ করা ইম্পসিবল। আর এটা বলে ও এখান থেকে চলে যেতে থাকে। তখন লিয়ানের সিকিউরিটি গার্ড ওকে আটকে দেয়, আর এই নিয়ে ওদের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়, কারণ এখন সবারই মুড অনেক খারাপ ছিল। নিকি জেসকে একটু শান্ত করে বলে তুমি শুধু গ্রাউন্ডে চারিদিক ভালোভাবে দেখবে, আর যে নাম্বার তোমার পছন্দ হয় সেটাই বলে দিও। তো লিয়ান একটা দূরবীন নেয় আর একটি নাম্বার চুজ করে। এরপরে জেস ওই দূরবীন নেয় আর ওই পুরো গ্রাউন্ড ভালোভাবে দেখতে থাকে। পুরো মাঠে একের পর এক জার্সি নাম্বার ছিল। ও এত নাম্বারের মধ্যে কি করে চুজ করবে ও বুঝতেই পারে না। ও কাঁপতে থাকে, কারণ এটা পুরো $2 মিলিয়ন ব্যাপার ছিল। আর তখনই ওর নজরে একটি চেনাশোনা লোকের উপর পড়ে, আর তখনও নিকির পুরো কথা বুঝতে পারে। ওখানে গ্রাউন্ডে ওদের সাথে ফারাদ 55 নাম্বারের জার্সি পড়েছিল। জেস পুরো প্ল্যান বুঝতে পারে, আরো বলে নাম্বার 55, আর নাম্বার 55 সঠিক উত্তর ছিল। ওর উত্তরে লিয়ান তো পুরো অবাক হয়ে যায়।
জেসও পুরো শখ ছিল কি নিকি প্রথম থেকেই কি করে জানতো যে লিয়ান 55 নাম্বারই চুজ করবে। তো ওরা এই বাজিতে ওদের টাকা তো ফেরত পায় আর সাথে $1 মিলিয়ন এক্সট্রা কামিয়ে নেয়। ওরা দুটো বড় টাকার ব্যাগ নিয়ে স্টেডিয়াম থেকে বাইরে চলে আসে। গাড়িতে এসে নিকি বলে আর যা যা হয়েছে সবকিছু ওর প্ল্যান ছিল। জেস বলে কিন্তু 55 নাম্বারটাই কেন চুজ করেছে। নিকি বলে ওরা লিয়ানকে অনেকদিন ধরেই ফলো করছিল। আসলে লিয়ান বড় বড় লোকেদের সাথে জুয়া খেলার জন্য ফেমাস ছিল। ওর সামনে কেউ বাজি ধরলে ও আর নিজেকে সামলাতে পারতো না। নিকি বলে আমরা ওর মাইন্ডের সাথে গেম খেলেছি। ও হোটেল থেকে বাইরে বেরোলে চারিদিকে শুধু 55 নাম্বারই দেখতে পায়। হোটেল রুম নাম্বার 55, চাবি নাম্বার 55। এমনকি ও যখন রাস্তা দিয়ে স্টেডিয়ামে আসছিল তখনও চারিদিকে শুধু 55 নাম্বারই দেখতে পায়। ওরা ওকে শুধু নাম্বারই দেখায়নি, এমনকি 55 নাম্বারের গানও শুনেছিল। ওই গানে টোটাল 125 বার 55 নাম্বারটা চলে আসে। সেজন্য ওর ব্রেনে শুধু ওই 55 নাম্বারই ঘুরতে থাকে। আরও সাথে ফাহাদে একটা ফটোও দেখিয়েছিল। আর এ কারণেই ওর যখন মাঠে ওর চেনাশুনে একটি নাম্বার আর একটা চেহারা দেখে তখন ওর মাইন্ড ওই নাম্বারটা আটকে যায়। আর এইভাবেই ওরা এত টাকা জিতে নেয়। নিকি বলে আমি তোমাকে এসব আগে এই জন্য বলিনি কারণ যাতে তোমার এক্সপ্রেশন পুরো আসল লাগে, যাতে কেউ ওদের উপর সন্দেহই না করতে পারে। এসব শুনে জেস তো পুরো ইমপ্রেস হয়ে যায়। তখন নিকি বলে তুমি অনেক ভালো কাজ করেছো, এখন আমাদের আর তোমার দরকার নেই। এটা বলে ও জেসকে ওর ভাগের টাকা দিয়ে দেয় আর ওকে গুড বাই বলে ওখান থেকে চলে যেতে থাকে। জেস তো কিছুই বুঝতে পারে না, ওর চোখে জল চলে আসে। ও তো নিকিকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিল আর এখন নিকি ওকে কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে গেছে। ওর মন পুরো ভেঙে যায়। এরপরে 3 বছর পরে আমরা একটি কার রেস দেখি যেখানে আমরা নিকিকেও দেখতে পাই। নিকি একটা রেস কার টিমের মালিক জ্যাকের সাথে মিটিং এ ছিল। জ্যাকের খাস ইঞ্জিনিয়াররা ইএক্সআর নামে একটি স্পেশাল কার বানিয়েছিল, কিন্তু ওটিকে আরো ডেভেলপ করে যেতে চান্স আরো বাড়াতে চাইতো। আর এই জন্যই ও নিকিকে একটি খাস কাজে ডাকে। নিকের কাজ পুরো ইজি ছিল, ওই চিফ ইঞ্জিনিয়ার হওয়ার নাটক করবে। এরপরে ও সবার সামনে এমনটা দেখাবে কি ওরা জ্যাকের মধ্যে লড়াই হয়ে গেছে। এটা থেকে বাকি টিমের মালিক ওদের জেলে ফেসে যাবে। এরপর নিকি ওদেরকে একটা ফেক চিপ বিক্রি করবে ওদের রাইভালকে, যাতে ওদের প্রথমে তো ঠিক লাগবে কিন্তু রেসের সময় যেন সবকিছু গন্ডগোল হয়ে যায়। আর এরা যেহেতু আসল চিপ সিস্টেম ইউজ করবে সেজন্য এরা রেসে জিতে যাবে। আর এই কাজের জন্য জ্যাক নিকিকে €1 মিলিয়ন দিতে রাজি হয়ে যায়। আর নিকি ওই ফেক চিপ বিক্রি করে যে টাকা কামাবে সেটা ওর। নিকি বলে এমন কাজ তো আমার বাহাতের ব্যাপার, এটা কোনো কাজ হলো? কিন্তু জ্যাকের লোক বাটলারের ওর উপরে তেমন কোনো ভরসা ছিল না। ও নিকিকে বলে যদি কোনো কিছুর গন্ডগোল হয় না তাহলে তোকে ওখানেই মেরে ফেলবো। তো আজকে রাত্রে পার্টিতে নিকি অ্যাক্টিং করার জন্য হাজির হয়ে যায়। ওদের প্ল্যান ছিল ভিড়ের মধ্যে ওরা দুজন হঠাৎ করে ঝগড়া করবে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু যখনই নিকি ওখানে জেসকে দেখে তখনই সবকিছু গন্ডগোল হয়ে যায়। জেস খুব সুন্দর একটা ড্রেস পরেছিল আর ও সোজা গিয়ে জ্যাকের কাছে চলে যায়। যখন ও জেসকে জ্যাকের সাথে দেখে তখন ওর মাথা তো পুরো গরম হয়ে যায়। একে তো 3 বছর পরে জেসকে দেখতে পেয়েছে, কিন্তু এখনো অন্য কারো সাথে ছিল। আরো ওর সাথে ছিল যার হয়ে নিকি এখন কাজ করছে। জেস এক করে নিকির পাশে এসে বলে ওটা আমার বয়ফ্রেন্ড জ্যাক, আর হ্যাঁ আমি এখন ওইসব কাজ ছেড়ে দিয়েছি। আর আমার আগের কোনো কথা জ্যাক জানে না, সেজন্য এসব কথা যদি ও জানতে না পারে তাহলেই ভালো হবে। আমি এখন যাচ্ছি, ও আমার জন্য অপেক্ষা করছে। এসব শুনে নিকির মাথা তো পুরো গরম হয়ে যায়। ও সোজা স্টুলে এসে একের পর এক ডিলিং করতে থাকে। প্রথমে তো জ্যাকের সাথে অ্যাক্টিং করাচ্ছিল, কিন্তু এখন তোর মাথা এমনিতে গরম হয়ে গেছে। আরো সোজা গিয়ে জ্যাকের মুখে ঘুষি মারে আর ওর সাথে ঝগড়া করতে থাকে। জ্যাক আস্তে আস্তে বলে অ্যাক্টিং এর জন্য এত জোরে কেন মারলে? তো পার্টির সবাই ওদের ঝগড়া দেখে তো অবাক হয়ে যায়। জ্যাকের সিকিউরিটি গার্ড নিকিকে পার্টি থেকে বের করে দেয়। আর এসব দেখে রাইভাল টিমের মালিক ওর সাথে দেখা করে। পরের দিন সকালে নিকি ম্যাকলারেন টিমের মালিকের সাথে দেখা করে। ও বলে আমি ওই এক্সআর চিপ বিক্রি করব, কিন্তু এর জন্য আমার €3 মিলিয়ন লাগবে। রেস টিমের মালিকের কাছে টাকার কমতি ছিল না, এই জন্য এই ডিলে সহজেই রাজি হয়ে যায়। কারণ ইএক্সআর সত্যি অনেক অ্যাডভান্স একটা কার ছিল। পরের দিনে ওরা যখন চিপের স্ট্যাটাস চেক করে তখন ওরা কারের পারফরমেন্স দেখে পুরো খুশি হয়ে যায়। নিকি মালিককে বলে 2 দিনের মধ্যেই ও পুরো সবটা জোড়া করে দেবে। এরপরে ও আর ফাহাদ একটা রেস্টুরেন্টে আসে। ফাহাদ ভিতরে গিয়ে জেসের সাথে দেখা করে। নিকি দূরে রাস্তায় দাঁড়িয়ে দেখতে থাকে। এখানে ফাহাদ জেসকে বুঝিয়ে বলে 3 বছর আগে নিকি তোমাকে ছেড়ে দিয়েছিল তোমার ভালোর জন্যই। ও এখনো তোমাকে ভালোবাসে, তুমি এটা বোঝার চেষ্টা করো।
নিকি তারপরে 2 বছর কোনো কাজই করেনি, ও সবসময় উদাস থাকতো। এরপর ও একটি বক্স জেসকে গিফট দেয়। এটার মধ্যে ওই নেকলেস ছিল যেটা 3 বছর আগে জেস পছন্দ করেছিল। ওই নেকলেস দেখে জেসের আগের কথা মনে পড়ে যায়। ফারাদ ওকে নিকির উপর ভরসা করতে বলে। জেস বলে আমি ওকে আর কখনো ভরসা করতে পারবো না, কিন্তু চোখ দেখে বোঝা যাচ্ছিল যে হয়তো মনে মনে এখনো নিকিকে ভালোবাসে। তো এরপরে নিকির ফাইনাল ডিলের দিন চলে আসে। ও ম্যাকলান টিমের মালিককে ওই সবটা দিয়ে দেয়। এরপরে একজন লোককে 3 মিলিয়ন ইউরো দেয়। কিন্তু নিকি তো নিকি, ও তো ধান্দাবাজের মেশিন। ওই এক্সের সফটওয়্যার প্রত্যেক রেসিং টিমের কাছে বেচতে থাকে। ও হাত মেলায় আর সফটওয়্যার ট্রান্সফার হয়ে যায়, বদলে শুধু ব্যাগ ভর্তি টাকা। কেউ তো জানতোই না যে নিকি এটা সবার কাছে বেচে দিয়েছে। প্রত্যেক টিমই ভাবতো নিকি হয়তো এটা শুধু ওর কাছেই বেচছে। ওই দিন রাতে ও সব টাকা এক জায়গায় করে জেসের কাছে মেসেজ দেয়, যদি ও এখানে আসে তাহলে ওরা দুজন একসাথে এখান থেকে পালিয়ে যাবে। নিকি 1 ঘন্টারও বেশি অপেক্ষা করে, কিন্তু জেস ওখানে আসে না। একদম শেষ সময়ে ভারী চোখে যখন ও বেরোতেই যাবে তখনই ওখানে জেস আসে। এরপর ওরা দুজন একটি গাড়ি করে ওই টাকা নিয়ে পালাতে থাকে। কিন্তু রাস্তার মিডিলে একজন লোক ওদের রাস্তা আটকে দেয়। এটা ওই লোক ছিল যে ম্যাকলান টিমের হয়ে নিকির হাতে টাকা দিয়েছিল। আসলে জ্যাকের একজন সিক্রেট লোক ছিল। ওসব বুঝতে পারে যে নিকি নকল সফটওয়্যার জায়গায় অরিজিনাল সফটওয়্যারই বিক্রি করে দিয়েছে। ও একটি বন্দুক নিয়ে নিকির দিকে পয়েন্ট করে। নিকি হাতে নাতে ধরা পড়ে যায়। জ্যাক ওদের দুজনকে একটি বেঞ্চের সাথে বেঁধে রেখে দেয়। নিকির এই কাজে জ্যাক অনেক রেগে যায়, কারণ এই এক্সট্রা কারই ওর মেন কাজ ছিল। ও এটার জন্য 40 মিলিয়ন ইউরো খরচ করেছিল, কিন্তু এখন সবকিছুই বেকার হয়ে গেছে। জ্যাক এটা বুঝতে পারছে না যে নিকি আসল সফটওয়্যার কেমন করে চুরি করেছে, কারণ ওটার সিকিউরিটি তো অনেক কড়া ছিল। ওটার পাসওয়ার্ড 15 মিনিট অন্তর অন্তর চেঞ্জ হতো। নিকি পুরো চুপ থাকে। এটা দেখে জ্যাক জেসের নাক চেপে ধরে। জেসের দম বন্ধ হতে থাকে। এটা দেখে নিকি সব বলতে শুরু করে। নিকি বলে, আমি এই কাজের জন্য জেসের ব্যবহার করেছি। আমি প্রথমে ওকে একটা নেকলেস দিয়ে ওর মন গলাই, আর তারপর ওকে ব্যবহার করে ওই চিপের সন্ধান পাই। কিন্তু এইসব ব্যাপারে কিছু জানতো না। আমি ওর সাহায্যেই এক্সআর এর পাসওয়ার্ড পেয়ে যাই। এসব শুনে জেসের চোখে জল চলে আসে। ওর মন তো পুরো ভেঙে যায়। এসব কথা শুনে জ্যাক আর ওর লোক তো হাসতে থাকে, কারণ নিকির এসব কথাতে বিশ্বাস ছিল না। জ্যাক বলে জেসের কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডই ছিল না, ওদের তো কয়েকদিন আগেই দেখা হয়েছে। জেস নিকিকে বলে, হ্যাঁ আমি ওর গার্লফ্রেন্ড না, আমি তো শুধু দামি ঘড়িটা চুরি করার চেষ্টা করছিলাম। নিকি এসব শুনে অবাক হয়ে বলে, কি? যে শুদ্ধকে জ্বালানোর জন্য এসব করছিল? ও নিকিকে দেখে দেখেই ভালোবাসা নাটক করতো। জ্যাক নিকিকে জিজ্ঞেস করে, এবার বলো তুমি সবটা কি করে চুরি করেছো? নিক কিছু একটা বলতেই যাবে, আর তখনই বাটলার ওর উপরে গুলি মেরে দেয়। গুলি লাগতেই নিকি উল্টে পড়ে। এটা দেখে জ্যাকও তো পুরো ভয় পেয়ে যায়। ও ঘাবড়ে বলে, তুমি গুলি কেন চালালে? টাকাও তো আমি পরেও কামাতে পারবো, কিন্তু মার্ডার কেসে একবার জেলে চলে গেলে সব শেষ। ও ভয় পেয়ে শুধু ওখান থেকে পালিয়ে যায়। জেস নিকিকে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। তখন বাটলার কাছে এসে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আসলে নিকিরই সাথী। নিকি কি আমার ব্যাপারে তোমাকে বলিনি? আমি হলাম নিকির ড্যাড। আসলে ইচ্ছে করি গুলি এমন জায়গায় চালিয়েছিল যাতে কোনো ক্ষতি না হয়। ওর উপরে টেপ লাগাই, এরপর রক্ত বের করে আর ভালো করে ব্যান্ডেজ করে দেয়। নিকি আবার চোখ খোলে। ও জোরে জোরে শ্বাস নিতে থাকে। এরপর ও নিকিকে নিয়ে পাশে একটা হসপিটালে যেতে থাকে। আসলে বাটলারই নিকিকে সবকিছু শিখেছিল। ও বলেছিল নিকি কখনো ইমোশনাল হতে পারবে না, কিন্তু এখন নিকি জেসকে সত্যিকারেরই ভালোবেসে ফেলেছে। বাটলার একটি হসপিটালের সামনে এসে গাড়ি থামিয়ে দেয়। এরপরও এইসব টাকা নিয়ে এদের দুজনকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়। নিকির জন্য ফুটি করেও রেখে দেয় না। কিন্তু হসপিটাল যাওয়ার সময় নিকি খেয়াল করে জ্যাকের অনেক দামি একটা ঘড়ি জেসের হাতে আছে। ওরা দুজনে ছোট্ট একটা হাসি দেয়। এরপর ওরা হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে যায়। আর আজকের মুভি এখানেই শেষ হয়ে যায়। তো এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।